আমার কাছে প্রশ্ন হচ্ছে যে ভাই, জগ কেনা বেচা হারাম, ঠিক আছে, ভেরি গুড। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ভাই নারী কেনা বেচা হারাম নাকি হালাল? আচ্ছা, আমরা এখন যুক্ত করছি আমাদের একজন গেস্ট, মানাস প্রাইম। আপনি যুক্ত হয়েছেন। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই, আপনার আচ্ছা। ধর্মীয় পরিচয়টা একটু বলবেন? আহ আমার ধর্ম পরিচয় হচ্ছে, আমি একটা মানে কি বলে লিবারাল মুসলিম ফ্যামিলিতে বড় হয়েছে। মানে মুসলিম, মানে তারা মুসলিম, তারা নাস্তিক পিতা মাতা। এন্ড আমি আসলে এটা নিয়ে পরে ঘাটাঘাটি করে দেখলাম যে তারা সঠিক না ভুল, আমি যেটা তাদের ছোট থেকে প্রশ্ন করতাম, তারা আমাদের খুব যুক্তিযুক্ত উত্তর দিত, এবং আমি বাস্তবের সাথে মিলায় দেখার চেষ্টা করি, এবং অনেক মিলও পাই। তো সেটা নিয়ে আমি মনে করি আলোচনা করাটা একটু বেটার, রাইট? না, না, আপনার ধর্মীয় পরিচয় বলতে আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে আসলে আপনি একজন নাস্তিক, আস্তিক, মুসলিম, অন্য ধর্মের কিনা? তাহলে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং এখনো আপনি ইসলামকে সত্য না, হিসেবে। মুসলিম পরিবারে তো এটা বলা যাচ্ছে না, কারণ আমার তো পিতা মাতা নাস্তিক না। এখন মুসলিম পরিবারে কিভাবে বলবো? নাস্তিক ছিলেন আপনার পিতামাতা? আচ্ছা। না, তারা তো আছেন এখনো। আমি পরিষ্কার শুনতে পাই না ভাই, আবার একটু বলবেন? মানে ব্যাকগ্রাউন্ড দে নয়েজ। আর কন্টিনিউয়াস, দে আর স্টিল স্টিল নাস্তিক। মানে তারা এখনো নাস্তিক আছেন। হুম। হ্যাঁ, 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 নাস্তিক হ্যাঁ। আছেন এখনো? ইয়েস, ইয়েস। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কিন্তু তো আপনার পরিচয়টা ঠিক ভিন্ন, তাই না? মানে নাস্তিক মানে তারা ইসলামে বিশ্বাস করে না। হ্যাঁ, তারা নাস্তিক, ঠিক মানে আছে। তারা তাদের মোটেও কথা বাদ দিলাম। ঠিক আছে। এটা হচ্ছে আপনার পরিবারের পরিচয়। আর আপনার নিজের ধর্মীয় অবস্থানটা কোথায়? আমার ধর্মীয় অবস্থান, মানে আমার ওরকম কোনো পার্সোনালি কোনো ধর্মীয় অবস্থান নাই। অ্যাজ ইউজুয়াল, মানে রিয়েলিটি বলতে কোনো ওরকম কিছু না। মানে থাকলেও কোনো সমস্যা নাই, না থাকলেও কোনো সমস্যা নেই। মানে আমি ওরকম ভাবে কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি আকৃষ্ট নই। কিন্তু আমি ইদানিং কালে বিশেষ করে ইসলামে অনেক সমস্যা দেখছি। সব ধর্মের সমস্যা আছে, কিন্তু ইসলামে অনেক বেশি দেখছি, এবং আমি মনে করি এটা নিয়ে যেহেতু আপনি আলোচনা করেন, তো অবশ্যই আপনার সাথে আলোচনা করা উচিত, রাইট? বুঝতে পেরেছি। ঠিক আছে। আমরা যে ইসলামের সপক্ষে যে প্রমাণ উপস্থাপন করেছি আমাদের পূর্ববর্তী যে লাইভ স্ট্রিমগুলোতে, ইসলাম কেন সত্য, কোরআন কেন আল্লাহর পক্ষ থেকে এসছে, নবুয়তের মূল্যায়ন করে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই একজন নবী বা বার্তাবাহক হবেন, সেগুলো আপনি দেখেছেন? না, আমি দেখিনি। আমি নতুন আপনার চ্যানেলে। আমি আগে একবার যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে এরকম সময় হয়ে ওঠে না সব সময়, কারণ আসলে আমার তো ব্যক্তিগত পড়াশোনা আছে, সব সময় তো আর টাইম হয়ে ওঠে না, না? জি, জি। তো হ্যাঁ। যেহেতু নতুন ঢুকতেছে, তো আপনি অবশ্যই লাইভে জয়েন করবেন, এবং যদি আপনার কোনো সমস্যা থাকে, তারপর এখন মনে করেন যে বাংলাদেশে তো আর নাস্তিক কম না, তাই না? তারা অবশ্যই সেটাও সমাধান করে দিবেন। এখন যে আপনি কোনো ভুল বললে, রাইট? ঠিক তো আছে। ঠিক আছে, তাহলে let's- ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। এখন যে বিষয় নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করতে পারি, দেখেন, আ আপনি শুরু করতে পারেন স্রষ্টার অস্তিত্ব নিয়ে, যে স্রষ্টা কি আছেন কিনা? না, স্রষ্টার অস্তিত্ব আমার আমার ওটা কোনো জানার ইচ্ছা না, কারণ থাকতে পারে, নাও থাকতে পারে। আমার ওটা নিয়ে জানারই কোনো মানে ইচ্ছা নেই। আমার প্রশ্ন হচ্ছে, যে আপনি যে বললেন যে আহ ইমান, মানে আমি একটু আগে শুনতেছি ডগ, একজন বলতেছে যে ভাই আমি তো ডগ ব্রিড মানে কেনা বেচা, আপনি বললেন যে কেনা বেচা হারাম, রাইট, হাদিস অনুযায়ী। মেবি উনি আনাস উনি বললেন, রাইট? তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে ভাই, ডগ কেনা বেচা হারাম, ঠিক আছে, ভেরি গুড। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ভাই নারী কেনা বেচা হারাম নাকি হালাল? আচ্ছা, তাহলে এখানে দেখেন, নারী কেনাবেচার ব্যাপারটা আসলে একটা নৈতিক একটা প্রশ্ন চলে আসে, তাই না? নৈতিকতার হ্যাঁ, প্রশ্ন। ইয়েস, ইয়েস, বড়। ইয়েস। এখন নৈতিকতার প্রশ্ন যখনই আসবে ভাই, নৈতিকতার ভিত্তি বা মানদণ্ড নিয়ে আমরা প্রশ্ন উত্থাপন করি। যে আপনি যখনই কোনো একটা বিষয়কে নৈতিক কিনা প্রশ্ন করবেন, তখন স্বভাবতই একটা প্রশ্ন আসবে যে আপনার নৈতিক মানদণ্ডটা কি? এইজন্য আমরা বলি যে স্রষ্টার অস্তিত্ব হচ্ছে সর্বপ্রথম যেটি বিষয় নিয়ে আলোচনা করা জরুরি। কারণ হচ্ছে যে নৈতিক স্ট্যান্ডার্ডটা একমাত্র স্ট্যান্ডার্ড হবে সবার কাছে গ্রহণযোগ্য যদি সেটা হয় সার্বজনীন এবং অবজেক্টিভ। অবজেক্টিভ স্ট্যান্ডার্ড কার কাছ থেকে আসতে পারে? একজন স্রষ্টার কাছ থেকে আসতে পারে, অন্য কারো কাছ থেকে আসতে পারে না। আমাদের কাছ না, থেকে এটা যে এটা নৈতিকতাটা এটা আসবে কিভাবে সেটা বললেন হবে যে আপেক্ষিক এবং রিলেটিভ। হ্যাঁ, আমি শেষ করি। যে নৈতিকতার যখনই প্রশ্ন আসবে তখন আপনার নৈতিক মানদণ্ড কি হবে? আমাদের কাছে নৈতিক মানদণ্ড হচ্ছে সার্বজনীন অবজেক্টিভ মানদণ্ড যা স্রষ্টার কাছ থেকে এসেছে। এইজন্য স্রষ্টা যেটা আমাদেরকে বলেছেন করার, ওটাই হবে নৈতিক। আপনার যখন এই প্রশ্নটা আসবে, আপনি হুম, সেটাকে কিভাবে রিজলভ করবেন? হ্যাঁ, যেহেতু আমার আমার স্রষ্টাতে তখন আপনার
হ্যাঁ, পরিপূর্ণ এরকম কোনো যুগ নেই যে স্রষ্টা আছেন কিনা এরকম আপনি কিছু মনে করেন না। তখন নৈতিকতার প্রশ্নে আপনি সেই নৈতিক বা নৈতিক কিনা সেটা কিভাবে নির্ধারণ করবেন? হ্যাঁ, সেটা তো আমার আমার ব্যক্তিগত মেধা আছে, আমার ব্যক্তিগত পড়াশোনা জ্ঞান নলেজ আছে, রাইট? যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে না হবে, এটা আমি মানদণ্ড কোন মানদণ্ডেই আপনি করবেন ভাই? সেটাই তো বলছি। আপনার মানে পড়াশোনা মেধার কথা আসছে না। সবার তো কম বেশি আছে। এবং কথা হচ্ছে যে আপনি যখন কোন একটা জিনিসকে আপনি বলবেন এটা নৈতিক বা নৈতিক নয়, কোন হুম, মানদণ্ডের ভিত্তিতে আপনি বলবেন? এই মানদণ্ডটা কি? মানে এখন এই নৈতিকতার জন্য মানে মানদণ্ড বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। মানে হ্যাঁ, মানদণ্ড বলছি। বলতে যেমন আমার আমার যখনই আমরা ব্যক্তিগত বলি হচ্ছে ছোটবেলা থেকে আমরা আমি যখনই আমরা ক্লিয়ার করে বলি নেই। এটা করা যাবে বা করা যাবে না, এটা হালাল আহ, বা এটা হারাম বা এটা অন্যায়, এটা ঠিক না, তখন কিন্তু একটা রেফারেন্স লাগে, একটা রেফারেন্স পয়েন্ট, হ্যাঁ? কোন কিছু পড়ে আমরা বলি যে ওই স্ট্যান্ডার্ড এর ভিত্তিতে এটা করা যাবে বা করা যাবে না। যখন মানে কোন একটা দেশে, কোন একটা রাষ্ট্রে কিছু করা যাবে বা করা যাবে না, তখন রাষ্ট্র সেটা নির্ধারণ করে। রাষ্ট্রের কিছু আইন আছে। যে ওই আইন অনুযায়ী এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, এই আইনে হচ্ছে এটা অন্যায় একটা কাজ। হুম? এটা ইলিগ্যাল। লিগ্যাল বা ইলিগ্যাল ব্যাপারটা এরকম রাষ্ট্র নির্ধারণ করে। ঠিক তেমনি নৈতিকতার ব্যাপারে যখন যে এটা নৈতিক কিনা, এটা ভালো কিনা বা মন্দ, এটা নির্ধারণ করবে একটা স্ট্যান্ডার্ড। যে স্ট্যান্ডার্ডটা আপনি গ্রহণ করবেন এবং আচ্ছা, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি সেটা জীবন সেটা যাপন হচ্ছে করবেন। আপনার কাছে হচ্ছে আপনার ধর্মগ্রন্থ, রাইট? আমারটা বাদ দেন। যখন আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার ব্যাপারে, আপনার মানদণ্ডটা কি? যে মানদণ্ডের ভিত্তিতে আপনি বলবেন যে নারী বেচাকেনা করা ঠিক আছে বা ঠিক নেই। আপনি যখন বলবেন ঠিক আছে বা ঠিক নেই, এটা তো দুটো পজিশন, তাই না? হয় ঠিক আছে বা নয় ঠিক না। কিসের ভিত্তিতে আপনি বলবেন? একটা মানদণ্ড আপনার প্রয়োজন আছে। একটা স্ট্যান্ডার্ড না হলে তো বলবেন না। যেমন আমি যদি বলি যে, "দেখেন ভাই আপনি ওজনে কম দিয়েছেন। আপনার আমি ১ কিলো চাল চেয়েছি, আপনি দিয়েছেন একটু কম মনে হলো।" ওই যে কম কিসের ভিত্তিতে? একটা স্ট্যান্ডার্ড যে ১ কিলোগ্রাম একটা স্ট্যান্ডার্ড। সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা বলতে পারি কম বা বেশি। ১ কিলোর কম হতে পারে বা বেশি হতে পারে। ঠিক তেমনি নৈতিক যে ব্যাপারটা আপনি বলছেন এটা, যেটা ঠিক না বা ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড ছাড়া সেটা আপনি নির্ণয় করতে পারবেন না। আচ্ছা, বুঝলাম, ঠিক আছে, তাহলে লেট মি ক্লিয়ার। মনে করেন যে আপনি যেমন নৈতিকতার মানদণ্ড মানে নারী কেনা বেচার যেহেতু আমরা বিষয়টা বলতেছি, তো নারী কেনা বেচার যে বিষয়টা, যেমন আপনি ফিল করতে পারেন, যদি আপনি ফিল করার আপনার অ্যাবিলিটি থাকে, ফিল করবেন যে একটা নারীকে যখন একটা মার্কেটে যে কেউ বিক্রি করতেছে, তাহলে ও সেটা মানব অধিকারের এবং ওই নারীর যে অধিকার তার কত বড় হরণ হচ্ছে। মানে যে যে নারী নিজেকে বিক্রি করতে চাচ্ছে না তাকে জোর করে ধরে নিয়ে বিক্রি করা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন কোনো নারী নিজেকে বিক্রি করার জন্য দাঁড় করে রাখছে, মানে এক কথায় বলতে গেলে যারা আছে বেশ্যাবৃত্তি করে আমার মানে এরকম নারী, তো সেটা আলাদা বিষয়। কিন্তু যদি মনে করেন কোনো নারী তার শালীনতা ধরতে চায় এবং সেই নারীকে অপহরণ করে তারপর বাজারে বিক্রি করা হয়, দুইটা বুঝতে পারছেন আপনি ক্লিয়ার ডিফারেন্সটা? হ্যাঁ, তাহলে আমি একটু পরিষ্কার করি হ্যাঁ, আপনি কি বলে এতক্ষণ। এখন হ্যাঁ, দেখেন আপনি হুম, বলেছেন যে, যে আমরা এটা একটা ফিল করতে পারি। ওই যে আপনার যে আমরা কেন? একটা হ্যাঁ, ফিলিংস যদি আমাদের মানদণ্ড হতো ভাই, তাহলে তো কখনো কোনো মানুষই এরকম কাজটা করত না। কারণ অনেক মানুষ কি করেছে? ইতিহাসে আমরা দেখি, হ্যাঁ? ইসলামের অনেক পূর্ব থেকেই শুরু করে নারী বিক্রি হয়েছে। ইসলাম এটা তৈরি করেনি বা শুরু করেনি এরকম এই ধারণাটা হ্যাঁ, এটা ঠিক আছে। পূর্ব আসার। না, হ্যাঁ, 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 ইসলাম এটা শুরু করে, বলছি সত্যি ঠিক কথা, আমি আমি বলছি বুঝতে পারছি আপনার কথা। শুনুন, আপনার যে চিন্তাধারার যে পদ্ধতিটা আমি সেটাই বলছি এখানে দেখেন। যেহেতু ফিলিংস এর ব্যাপারে বলছেন, মানুষের তো আগেও ফিলিংস ছিল। কিন্তু তারপরে কিন্তু সেই ফিলিংস কে পাশে রেখে নারীর বিক্রয় হয়েছে। হুম? অনেক দেশ, অনেক গোত্র, অনেক আ রাষ্ট্র এরকম নারী বিক্রি করেছে। এবং এই মুহূর্তে এখন নারী পাচার হচ্ছে। নারী বিক্রয় হচ্ছে বিভিন্ন হ্যাঁ, দেশে। অবশ্যই, হ্যাঁ? অবশ্যই, অবশ্যই। তাহলে তাহলে এই ফিলিংসটা তাহলে আমাদের মানদণ্ড হতে পারে না। কারণ এই ফিলিংস থাকা সত্ত্বেও কিন্তু মানুষ এগুলো করছে। একজন ফিলিংস এ বলছে এটা করা যায়। না, না, কোনো সমস্যা ওয়েট নেই। ওয়েট হুম? ওয়েট, যারা শোনেন। এই কাজটা করছে তারা যদি কি আপনি মনে করেন এটা অন্যায় মনে করে? না, যারা করতেছে অবশ্যই, আমি মনে করেন নৈতিকতার মানদণ্ড দিয়ে যখন বিচার করা হবে তখন তো এটা অবশ্যই অন্যায় হিসেবেই গণ্য হবে, রাইট? কোন মানদণ্ড কারণ দিয়ে? আপনি যদি এখন এখন যারা ভাই করতেছে, বুঝতে পারলাম না। শুনেন ভাই, ফিলিংস এর ওয়েট ওয়েট, মানদণ্ড যদি হয়, আপনি না আমাকে এটা ফিলিংস, বলুন। না, আমি আপনি তো ক্লিয়ার ফিলিংস এর কথা বলছিলেন তো? আমি একটা করে আসছি। হ্যাঁ? আপনাকে সময় দিব। যেটা দিয়ে আপনি শুরু করেছেন ফিলিংস হিসেবে, হ্যাঁ? যে এটা তো ফিলিংস দিয়ে আমরা দেখতে পারি এরকম কিভাবে এরকম বিক্রি করতে পারে জোর করে। তাইলে ফিলিংস যদি মানদণ্ড হয়, অনেক মানুষ কি করে? সেই ফিলিংস কে তোয়াক্কা করে না, পরোয়া করে না। সেই ফিলিংস এর বিপরীতে হ্যাঁ, যায় হয়তো বা ফিলিংস হ্যাঁ, এরকম আসে না। সুতরাং আপনার যে একটি আপনি যে একটা জাস্টিফিকেশন দিচ্ছেন এখানে যে ফিলিংস দিলেই তো এরকম হয়ে যায়। দেখলাম কি ফিলিংসটা আসলে মূলত কার্যকরী নয়। ফিলিংস এটা মানদণ্ড হতে আচ্ছা, পারে না। তাহলে তাহলে আপনি এই তো আপনি বুঝতে পারছেন। তাহলে নৈতিকতা তাহলে আর তাহলে ঠিক যেহেতু আছে, এটা করা যাবে না, আপনি আরেকটা হুম, মানদণ্ড আপনি আনেন যেটা আমরা এগ্রি করতে পারি। ফিলিংসটা এগ্রি ঠিক করতে আছে, পারলাম না।
আহ, ঠিক আছে, আপনি আপনি যেটা বললেন তাহলে আমার অনেকটা সুবিধা হলো। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে নৈতিকতার এই বিষয়টা হচ্ছে আপেক্ষিক, রাইট? মানে না, আমি কারোর বলছি না। জন্য ভালো। না, হ্যাঁ, আমি আপনি বলছি না। এটাই, না না, আমি এটা আপনি বলছি না। আপনি তো আমি এটা বলছি না। আমি পরিষ্কার করি। ঠিক আছে, বলার দরকার নেই, মানে এটা তো আপনি নৈতিকতার ব্যাপারে যখন বোঝাতে আসবে, চাচ্ছেন। তখন মানুষ হ্যাঁ, দুটো পজিশন নেয়। একটা পজিশন হচ্ছে সে মনে করে নৈতিকতা হচ্ছে পুরোপুরি অবজেক্টিভ, বা কেউ বলে নৈতিকতা হচ্ছে সাবজেক্টিভ। আপনার হুম, পজিশনটা কি এবং আপনার পজিশনের সপক্ষে আপনার জাস্টিফিকেশনটা কি? এটাই। আচ্ছা। তো আপনি এরকম জিজ্ঞেস করেন আপনাকে যে আমার আপনাকে 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 একটা আরেকটা ছোট্ট উদাহরণ দিই। বাচ্চা ছেলের ওষুধ খেতে অনেক সময় আপনার ইয়ে করে বলে যে ওষুধ খাবো না আমি, বুঝলেন? ওদেরকে ফিলিংস না, তারপরে আপনি খাওয়ান ওষুধ তাদেরকে। আচ্ছা, আপনি যখন বাচ্চা ছেলে বললেন তখন বাচ্চা ছেলেটা তো ভাই তার যে বোঝার খাওয়ান কিনা ক্ষমতা, আগে, তার যে, খাওয়ান কিনা আগে বলি, তারপরে বিশ্লেষণে হ্যাঁ আসছি যে খাওয়ান হ্যাঁ, কিনা। অবশ্যই খাওয়ান, অবশ্যই খাওয়ার আমাদের মা তার একটা বাবা আমাদের ফিলিংস আছে খাওয়াইছে। কিনা, তার ফিলিংস হ্যাঁ, আছে কিনা। অবশ্যই অবশ্যই সে আছে, খেতে চাইছে অবশ্যই না, আছে। তারপরে আপনি খাওয়াচ্ছেন, তাই কি না? হুম। আবার আমি তো তাহলে বলছি ভাই, এখানে কার ফিলিংসটা ফিলিংসটা তো বেশি আপনাকে চিন্তা গুরুত্বপূর্ণ? করতে হবে, মেধা দিয়ে চিন্তা করতে হবে যে ফিলিংসটা যেটা করতেছে এটা কি রিয়েলি কিন্তু আপনি সঠিক করছেন, নাকি সঠিক না না। না সে, হ্যাঁ সে তো আপনি করছেন, কিন্তু সে তো করছে না, বাচ্চা তো করছে না, কিন্তু বাচ্চার ফিলিংস তো আগে হ্যাঁ সেটা, করছে না। হ্যাঁ তখন হুম, ওই বাচ্চার ফিলিংস যদি খারাপও হয়, কিন্তু হুম, ওই ওষুধটা খেলে তো বাচ্চার ক্ষতি হবে না, রাইট? বাচ্চার তো হ্যাঁ, উপকারী হবে, রাইট? তো ওই হ্যাঁ, উপকারটার জন্য তার পিতামাতা তাকে জোর করে খাওয়ায়, যদিও তার ফিলিংস এর বিপক্ষে যায়, কিন্তু তার হুম, পিতামাতা তো তার ভালোই করে, রাইট? আচ্ছা, হ্যাঁ, ঠিক একই উপায়ে মনে করেন যে হ্যাঁ। আপনি যে বললেন যে এই যে মানে নারী কেনা বেচা করা কারোর জন্য, কেউ বলবে খারাপ মনে করতেছে না, কেউ মনে করো খারাপ মনে করতেছে, যে শুনুন, মানে শুনুন। যে আমরা খারাপ মনে করতেছে নারীতে যাওয়ার আগে, নারীতে যাওয়ার আগে আমরা এই জিনিসটা বুঝে নিই যে তাহলে একটা বাচ্চার জ্ঞানের অভাব শুধু ফিলিংস না, আরেকটা হচ্ছে যে বাবা মায়েরও ফিলিংস আছে, কিন্তু বাবা মার ফিলিংসটা হচ্ছে জ্ঞানের ভিত্তিতে, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। পার্থক্য এখানে। তাহলে জ্ঞান এখানে গুরুত্বপূর্ণ, যে কোনো কাজটা, যেমন ওষুধ খাওয়া, ওষুধ খাওয়ানো, ওষুধ খাওয়া এটা ভালো কি মন্দ, আমার মনে খারাপ লাগছে, কিন্তু বাচ্চার মনে খারাপ লাগছে ওষুধ খাওয়াটা, কিন্তু তার খারাপ লাগাটা জ্ঞানের ভিত্তিতে না। হ্যাঁ, কিন্তু বাচ্চার বাবা মায়ের যে ওষুধ খাওয়ানোর ইচ্ছা হচ্ছে, সেটাকে ভালো মনে করছে, সেটা হচ্ছে তার জ্ঞানের ভিত্তিতে। তাহলে এখানে জ্ঞান, জ্ঞান একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপটা নির্ধারণ করা। আরেকটা হলো এখানে যে বাচ্চার উদ্দেশ্য কি, তাৎক্ষণিক কষ্টকে এড়ানো, যে তেতো লাগছে আমার। হুম, আর বাবা মায়ের উদ্দেশ্য ইয়েস কি? ইয়েস। বাবা মায়ের উদ্দেশ্য হলো যে সামগ্রিকভাবে তার সুস্থ অবস্থা, হ্যাঁ, তার বাচ্চা যেন ভালো থাকে। ওই ছোটখাটো খারাপ লাগলো ওষুধ খেতে গিয়ে সেটা না। তাহলে দুটো জিনিস, জ্ঞান আর গোল, উদ্দেশ্য, তাই না? তো উদ্দেশ্য বাচ্চার একরকমের, বাবা মায়ের উদ্দেশ্য একরকমের, আর সে উদ্দেশ্যটা কিসের উপর নির্ভর করছে? জ্ঞানের উপরে, তাই না? হ্যাঁ জ্ঞানের দরকার। হ্যাঁ। এখন তাহলে দেখেছেন, এখন আপনার তাহলে হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বুঝে নিই, তাহলে কোনো কিছু, একটা জেনারেল একটা নীতি আমরা বুঝে নিই, যে কোনো কিছু ভালো মন্দ এটা নির্ধারণ করা দুটো জিনিসের উপর নির্ভর করে, যে মানদণ্ডের যে ব্যাপারটা, যে আপনি কি কি হাসিল করতে চাইছেন, আপনার উদ্দেশ্যটা কি, এটার উপরে। আর আপনার উদ্দেশ্য আবার নির্ধারিত হবে জ্ঞানের উপরে, এবং আপনি ওই উদ্দেশ্য কোনভাবে ভালোভাবে পূর্ণ করতে পারবেন তার জন্য জ্ঞান লাগবে। তাহলে উদ্দেশ্য নির্ধারণ করতে জ্ঞান লাগবে, আবার সেই উদ্দেশ্য কিভাবে পূর্ণ হবে ভালোভাবে, সেটাও জ্ঞানের ভিত্তিতে করতে হবে। ইয়েস, এই জন্য ঠিক আমি না? প্রথমে বললাম যে আমার যে ব্যক্তিগত যে আমি নলেজ গেইন করছি তার উপরে মানদণ্ড নির্ভর করে যে আমার, এবং আমার সংস্কার কেমন হয়েছে তার উপরেও, ঠিক হ্যাঁ। আছে? কিন্তু আপনি তো একটা বাচ্চা শিশু, আপনি তো ইতিহাসের আপনার নিজের সম্পর্কে সবকিছু জানেন না, তাই না? না মানে আপনি হাজার আপনি জনের আমার সম্পর্কে তো আমি, সম্পর্কে কি জানেন? আমার সম্পর্কে তো আপনি, আপনি আমার, এটাই আমি এখনো তো, জানেন না যে আমাকে কেউ সৃষ্টি করেছে কি করেনি, এটা আপনি এখনো নিশ্চিত হতে পারেননি। না না নিশ্চয় হতে, আমি তো এই জন্য বললাম যে ভাই হতে পারে আমার ওটা দিয়ে জানার ইচ্ছা এখন নাই, হয়তো ভবিষ্যতে হবে তখন জানবো, কেন ওই কিন্তু বাচ্চা এখন তো বলবে আমি, যে আমার জানার ইচ্ছা নেই, আমার বাচ্চা বলবে যে আমার জানার ইচ্ছা নেই যে ওষুধটা খেলে আমার শরীর ভালো হবে, আমার এখন আপাতত ওটা দরকার নেই আমার জানার। ওই বাচ্চা বলবে আমার সৃষ্টিকর্তা আছে কি জানার দরকার নেই। ওই বাচ্চা বলবে আচ্ছা যে আমার আচ্ছা আমার ঠিক রোগ আছে ভালো আপনার, হবে কি হবে না এটা আমার জানার দরকার নেই। আমার আপাতত যেটা হচ্ছে আমি ওষুধ খাবো না, আমার এখন কষ্ট হবে এটুকু আমি জানি, এটুকু আমার জন্য যথেষ্ট। এটাই আমার, আমি বুঝতে আমি পারছি। জানি এর আগের বার ওষুধ খেয়েছি আমি, ওটা তেতো লাগে, এই আমার জ্ঞান আছে, সুতরাং আমি খাবো না। আমার এই জ্ঞানে যথেষ্ট। আমি অনেক পড়াশোনা করেছি, করে আমি পড়াশোনা না, একদম সরাসরি এক্সপিরিয়েন্স করেছি, পরীক্ষা করেছি যে আগের ওষুধ ওষুধ খেয়েছিলাম সেই ওষুধটা তেতো লেগেছিল, তাই আমি খাবো না। আপনার মতোই বলবে যে হ্যাঁ আমি অনেক পড়াশোনা করেছি, করে বা আমি অনেক এক্সপিরিয়েন্স করেছি, আমার তেতো লেগেছে ওষুধ, তাই আমি খাবো না। এটা আমার জ্ঞানের ভিত্তিতে এটা বলছে। আপনি তখন কি বলবেন বলুন? আচ্ছা, আমি তো ভাই এখানে ঈশ্বর বা সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে আসি না, আল্লাহ সম্পর্কে জানতে আসি না, ওইটা আমি তো কি বললাম ওটা যে না আসলে আপনি ওই থাকতে পারে নাও থাকতে পারে, বাচ্চাটাকে কি করে মানে বোঝাবেন আমি যে হচ্ছে ওষুধ ওটা খাওয়াটা নিয়ে, ভালো? আপনি তো বাচ্চাটা তো ইমোশনালি বলবে
যে আমার পড়াশোনা, আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলবো যে আমার হচ্ছে যে ওষুধ খাওয়া একদমই ঠিক না, অনৈতিক জিনিস ওষুধ খাওয়া। আর কাউকে জোর করে খাওয়ানো, আমি ইচ্ছা করছি না ওষুধ খেতে, আমাকে জোর করে খাওয়ানো হচ্ছে, এটা তো অন্যায়। কি বলবেন আপনি? শুধু কান্নাকাটি না, একদম হাত পা ছুড়ে একাকার করে। হ্যাঁ, হ্যাঁ করে, আমরাও হ্যাঁ। করছি ছোটবেলায়, কিন্তু এখন তো হুম। এসে আমরা বুঝি যে বিষয়টা ওই সময় না আমাদের মা বাবা ঠিক ছিল, আমরা ভুল ছিলাম। এই ঠিক একইভাবে যখন আপনি যেটা বললেন যে সৃষ্টিকর্তা আছে আমি নিজে জানি না, এখন যখন আমি ওইখানে যাব তখন তো আমি বললাম যে তখন যখন জানার প্রয়োজন হবে তখন আমি জানবো, এখন আমার ওইটা জানার দরকার নেই, এই জন্য না, তো আমি না, ওইটা ওষুধ জিজ্ঞেস খাওয়ানোর করিনি। জন্য ওষুধ না, ওষুধ খাওয়ানোটার জন্য যেমন বাচ্চার জানার দরকার আছে ওষুধের সঙ্গে পরবর্তীতে কি হবে, যে আমার শরীর সুস্থ হবে, ওষুধের সঙ্গে রোগের সম্পর্ক কি, হ্যাঁ, বাবা মায়ের সঙ্গে আমার সম্পর্ক কি, বাবা মা আমার কল্যাণ চান। হ্যাঁ, এখন যে বাচ্চা নিজেই নিশ্চিত না আমার বাবা মা কি কে আছে, আমার নিশ্চিত চান কিনা, হ্যাঁ, যে তারপরে আমার জন্য যে ওষুধটা রেখেছেন, ওষুধটা খাওয়াচ্ছেন, সেটার দ্বারা তারা কি উদ্দেশ্য পূর্ণ করছে, তো সে বাচ্চা তো, তাকে আপনি যতই বোঝান সে তো কিছুই বুঝতে পারবে না, তার জ্ঞান তো সীমিত, সেক্ষেত্রে তার শুধু তিতো লেগেছে আগের বার ওষুধ খেতে, সেটাতে খাবে না। বুঝতে পেরেছেন? ঠিক একইভাবে আচ্ছা আমরা ঠিক যদি আছে, না জানি যে আমাদেরকে আচ্ছা কে মনে সৃষ্টি করেন আমি করেছেন, আমি আমি আমাদের জন্য আমি মনে আমাদের করেন জন্য এখানে আমি জাস্ট শেষ করিনি, জাস্ট একটা, আমরা যদি না জানি যে আমরা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সফলতা কোথায় রেখেছেন, কোন জিনিস তিনি আমাদের জন্য পছন্দ করেন, আমাদের আলটিমেট গোল কি, উদ্দেশ্য কি, হ্যাঁ, তারপরে তিনি আমাদের জন্য কল্যাণ কি চান না তার তিনি জ্ঞান আছে কি, জ্ঞানের ভিত্তিতে কোনো নির্দেশনা দিচ্ছেন কিনা, এটা না জানলে আমরা কোনো কিছু ভালো মন্দ এটা নির্ধারণ করতে পারবো না। সবভাবে আপেক্ষিক, আপনার জ্ঞানে বলবে একটা, আরেকজনের জ্ঞানে বলবে আরেকটা। যেমন ধরুন যে নাস্তিক, কোন যে নাস্তিক নারী পাচারকারী হয়, বুঝতে পেরেছেন, সে কি বলবে জানেন? সে বলবে কি ব্যাপার, ওগুলো সব আলটিমেটলি সব পদার্থ থেকে তৈরি হয়েছে, অণুপরমাণু থেকে তৈরি হয়েছে, জড় পদার্থ। সে ইচ্ছা করলো, দুদিন পরে ইচ্ছাটা, ওটা হচ্ছে একটা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, মানে একটা ফিজিক্যাল একটা রেসপন্স কোন জিনিসের। আমরা যেমন কোন জিনিসের ভয় পাই, এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে তৈরি একটা এই আপনার কি বলে বিরোধিতা, হ্যাঁ, মানে প্রত্যেকে বাঁচার চেষ্টা আছে, প্রত্যেকে চায় তার ইচ্ছা ফলাতে, সুতরাং যে কেউ তার বিরুদ্ধে কিছু করলে সেটা সে বিরোধিতা করবে, ওটা পদার্থগত একটা ব্যাপার। তারপরে আবার যখন হয়ে যাবে তখন আপনি মানিয়ে নেবে, আবার মরে যাবে, আবার পদার্থে পরিণত হয়ে যাবে। সুতরাং এখানে কেনা বেচা হলো কি না হলে এটা কোনো ব্যাপার না, আলটিমেটলি 60-70 বছর পরে সবাই মাটিতে পরিণত হয়ে যাবে, পদার্থের পরিণত হয়ে যাবে। একজন নাস্তিক এইভাবে বললো, তার বদলে কি হচ্ছে যে না, এই বিক্রি করার ফলে আমার আমার টাকা পয়সা ইনকাম হচ্ছে, আমার একটা ভালো হচ্ছে জিনিস, হ্যাঁ, আমি 2-5 জনকে খাওয়াতে পারছি, এ করছি, এই হলো যে ব্যাপার। ও বলবে এইরকম করছি, বরং ওই মেয়েটাকে, নারীটাকে বিক্রি করে, ও বিক্রি করলে কোনো আপাতত কোনো পার্থক্য পড়ছে না, যে পদার্থই থাকছে, এরকম ভাবে একজন নাস্তিক যুক্তি দিতে পারে। আপনি কি বলবেন তখন? ও বলবে যে একদম নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে, তবে এলোপাথারি প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে জগৎ, সুতরাং এখানে ওই যে এগুলো হচ্ছে যে এভলিউশনারি একটা প্রসেস, এভলিউশনারি একটা আর্জ, যে সার্ভাইভাল, তারপর নিজের ইচ্ছা ফলানো, হ্যাঁ, তারপরে উদাহরণ দিয়ে বলবে যে তুমি তো রাষ্ট্রে থাকো, তুমি যা ইচ্ছা সবকিছু করতে পারো, তুমি তুমি আরে ভাই আমি তো এটা উদাহরণ দেইনি ভাই, এটা এটা আপনি আমাকে কেন বলছেন? আমি তো ওই উদাহরণ আমি বলছি যে ভাই আমি এলোপাতারি, আমি তো এখনো ওটা ক্লিয়ার না, করিনি তো এলোপাথারি না, আপনাকে যুক্তি দেখাচ্ছি যে আপনার যে জ্ঞান, যে আপনি যে বললেন যে আমার জ্ঞান আছে, ওই একই রকম ভাবে মনসুর ভাই যেটা বলছিলেন, অন্য কেউ কিন্তু এই জিনিসটাকে জাস্টিফাই করে দেবে। বুঝতে পেরেছেন? আপনি বললেন যে বিবেক দিয়ে যাচাই করা, তাদের বিবেক দিয়ে এইভাবে যাচাই করবে তারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনার। আমি কিন্তু যদি স্রষ্টা যদি থাকে, তাহলে একজন যদি মালিক থাকে, সে বলবে না, আমি প্রত্যেক মানুষকে স্বাধীনতা দিয়েছি, তুমি স্বাধীনতা বিক্রি করতে পারো না, যতক্ষণ না সে তোমার উপরে জোর জুলুম করবে। যেমন ইসলামের বিধান যে কোনো স্বাধীন মানুষকে দাসে পরিণত করা যাবে না, জোর করে কারোর উপরে জোর করে কিছু চাপানো যাবে না, তাকে বিক্রি করা যাবে না। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা, রিয়েলি হ্যাঁ, রিয়েলি আপনি নাস্তিকতা, আপনি যেটা বলেন আর একটা ঠিক আছে ভিত্তি আছে, সে ইসলামের ভাই, ভিত্তি হলো নাস্তিকতা এই, ঠিক না, হ্যাঁ, ইসলামের নাস্তিকতা ভিত্তি হলো শোনেন না, এই যে বলবে নাস্তিকতা স্রষ্টা পরম যত্নবান, সবাইকে স্বাধীনতা দিয়েছে পরীক্ষার ক্ষেত্রে এখানে, ঠিক যতক্ষণ না, আছে আমি মানলাম, হ্যাঁ, কিন্তু স্রষ্টা স্বাধীনতা দিছে। একজন নাস্তিকতার পক্ষ থেকে তাহলে এটা কিন্তু প্রমাণ করতে পারবেই না, বরং নাস্তিকতা দিয়ে ওটাকে জাস্টিফাই করা যায়, নারী বিক্রি করা। বুঝতে পেরেছেন? তাহলে আপনি এখানে হ্যাঁ, একটা আমি তো বলতেছি ভাই, একটা ছোট্ট আমি উদাহরণ তো আপনি ছোট্ট একটা উদাহরণ দেখতে পেলেন যে মানদণ্ডটা কেন গুরুত্বপূর্ণ এখানে, 1 নম্বর। 2 নম্বর, এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে আপনি বললেন যে ধর্ম খারাপ, আগে আমরা প্রশ্ন করতে চাইছিলাম যে ধর্ম খারাপ নাস্তিকতা যে ধর্ম খারাপ না খারাপ, তো। সেটা এখান থেকে বুঝতে পারলেন আপনি, নৈতিক ভাবে নাস্তিকতা খারাপ একটা জিনিস। বুঝতে পেরেছেন? আর ঠিক আছে, আচ্ছা এবার শুনি না, আমরা আপনার কাছ থেকে, আপনি কি বলবেন ভাই, বলুন। আমি যেটা জিজ্ঞেস করিনি সেটা নিয়ে হচ্ছে উনি আমাকে অনেক বেশি নলেজ গেইন করেছে। ওই তোরা তোরা ভালো শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনে যাচ্ছে ভাই, বলুন। হ্যাঁ, তো এই যে মানে আমি বললাম তো যে নাস্তিকরাও খারাপ হতে পারে, আবার যে ধার্মিক
মানুষ, সেও খারাপ হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। এটা তো ওই ব্যক্তিটার মানে কি রকম সে কাজ করতেছে, কিরকম ভাবে তার কি করতে যাচ্ছে এটার উপর ডিপেন্ড করে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে মানে ওই ভাইয়ের নাম কি স্যার সারওয়ার সরোয়ার ভাই বললেন যে মানে আহ, কি বললেন ইসলামে আছে, উনি বলছেন যে জোর করে দাসপ্রথা করা বারণ, রাইট? এটাই বললেন উনি। আপনি ঠিক উল্টোটা শুনলেন। হ্যাঁ, না না, উনি বলছে কি উনি জোর বলছেন করে দাস জোর দাস করে রাখা যাবে না। কোনো স্বাধীন ব্যক্তিকে কোনোভাবেই হ্যাঁ এরকম আহ, তার অধীনস্থ নিয়ে আসা যাবে না, বিক্রয় করা হ্যাঁ যাবে হ্যাঁ, না। দাস বানানো যাবে না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দাস বানানো যাবে। আচ্ছা, যদি এরকমই হয় তো ভাই আমরা তো যখন আমরা একটু ইতিহাসের দিকে ব্যাকে যখন তাকাই, অথবা এই যে আমরা বেশি না এই গালফের কান্ট্রি গুলো যখন এখান থেকে 30-40 বছর আগে যখন প্রথম হচ্ছে ওই গালফ কান্ট্রি গুলো যখন মানে ইসলামের আন্ডারে আসতে শুরু করে, তখন আমরা দেখি যখন যারা ওই ইসলাম প্রচার করতে আসে, তারা ওইখানে যারা মানে নন মুসলিম থাকে তাদের আহ, মা বোনদের আহ, হরণ করে দাসী, যৌন দাসী বানায়। এবং এটা আপনার প্রমাণ একজন না, হাজার হাজার হয়েছে। আপনার এই বক্তব্যের পিছনে এই প্রমাণটা কি একটু দেখান তো। এখন আমি কোথা থেকে, আমি এখন মোবাইল থেকে আমি এখানে কিভাবে ঢুকাবো এখন? হ্যাঁ আপনি না, আপনাকে আপনি ভাইয়ের এটা কিছু ভাইয়ের ভাইয়ের দাবিটাই দাবি ক্লিয়ার করছেন? না, উনি আসলে কি বলতে চাচ্ছেন এটাই ক্লিয়ার না। মানে গালফ আজকে থেকে 30-40 বছর আগে আচ্ছা গালফের কান্ট্রি গুলো ঠিক আছে, ইসলামের আন্ডারে আসে বুঝিনি। আমি বলতে চাচ্ছি যে তো যখন থেকে এই যে এই গালফ কান্ট্রি থেকে মানে এই সৌদি আরব থেকে যখন ইসলাম যখন এই ভারতীয় সাবকন্টিনেন্ট, তারপরে হচ্ছে এই ইন্দোনেশিয়া এই পর্যন্ত যখন আসে, তখন এখানের যে নন মুসলিম থাকে তাদের যে মা বোন দের তুলে নিয়ে যে যৌনদাসী বানানো, এটা কি করা হয়নি ভাই আপনাদের এটাতে মতে? আপনি যে হয়েছে কিন্তু। শুনলাম তো আপনার প্রশ্নটা না, শুনেছি। করা হয়নি। হ্যাঁ, এটা তো হয়নি। এটা তো আপনি অনুমান ভিত্তিক বলছেন নাকি আপনি প্রমাণ সাপেক্ষে বলছেন? না না, অনুমান ভিত্তিতে নয়, এটা হয়েছে এবং এটা হয়েছে। রিয়েলি হয়েছে। তো আমার ঠিক কাছে আছে, আপাতত আপনি এক কাজ করেন। হ্যাঁ, দেখেন ভাই, আমাদের লাইভ স্ট্রিমটা আরো মনে হয় আরো 5-6 ঘন্টা চলতে পারে। আপনি একটু বেরিয়ে গিয়ে আপনার রেফারেন্সটা নিয়ে আসেন। ঠিক আছে? রেফারেন্স ছাড়া এরকম দাবি করা আসলে মোটেই যুক্তিসঙ্গত হবে না আপনার জন্য। কারণ সবাই আপনার বলবে এরকম যে আপনি আসলে অন্ধবিশ্বাস নিয়ে এরকম বলছেন। হ্যাঁ? যেহেতু আপনি একজন ক্রিটিক্যাল থিংকার হিসেবে পরিচয় দিতে চাচ্ছেন এখানে, অনুভূতিও যদি আসে তারপরেও আপনি মানুষের কল্যাণ চাচ্ছেন। এই ধরনের যে দাবিগুলো আসছে তার পেছনে প্রমাণটা কি আমরা একটু আমাদেরকে একটু শেয়ার করেন, ঠিক আছে? আমরা এখানে ওকে। কিন্তু জাস্টিফাই করছি না, এরকম যদি করেও থাকে তাহলে তো সেটা আমরা মেনে নেব যে এরকম আমাকে এটুকু বলেন। শুনুন, আমি বলছি যে ধর্ম থেকে গালফ এসছে। কান্ট্রিতে যদি এরকম হয়ে থাকে সেটা হবে তাদেরই কাজ, অন্যায় কাজ। ইসলাম সেটা সাপোর্ট করে না। কিন্তু তারপরে আচ্ছা, বলছি ওরা কি আসলে এরকম করেছে কিনা তার প্রমাণটা কোথায়? এইটুকু ক্লিয়ার করেন যে যদি করে থাকে তাহলে সে অপরাধ করছে, আগে এইটুকু আমাকে ক্লিয়ার করেন। যদি করে থাকে তাহলে সে অপরাধ করছে, এবং আপনি ইসলামের বিধান তো বলে এবং দেয়া হলো ভাই। ইসলামে থাকুক বা না থাকুক সে অপরাধ করছে, রাইট? অবশ্যই। ইসলামের তো একটা মানদণ্ড আছে, সেই ইসলাম মানদণ্ড অনুযায়ী অনুসারে সে অপরাধ করেছে। ইসলাম অনুযায়ী সে অপরাধ করেছে যদি কেউ করে থাকে। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ আপনার এটার এই অপেক্ষায় আমি ছিলাম জানার জন্য। ধন্যবাদ। ওকে, ঠিক আছে, আমি হয়তোবা আজকে যদি না পারি, আমি আবার যখন আপনার স্ট্রিম থাকবে সমস্যা নেই। আমি অবশ্যই অ্যাড হবো। আবার ওকে। আসবেন। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকুন। হ্যাঁ, ঠিক আছে।